তো রাত 1টা বাজার পর উনি ভাবলেন যাই, ওদের সাথে যেহেতু চ্যালেঞ্জ করছি যাই, আমার সমস্যা নেই। তো তো উনি আস্তে আস্তে রওনা দিলেন। আর রাতে রাতে ওই গ্রামের রাস্তাটা ভয়ঙ্কর, এটা আমরা সবাই জানি। তো উনি ভয় পান না, আগেই বলছি। উনি আস্তে আস্তে যাইতেছেন, একদম লোকালয়ের বাহিরে আস্তে আস্তে ঢুকলেন। ঢুকে মন্দিরে গিয়ে শ্মশান ঘাটের পাশেই ওয়াল করা ছিল, মোটামুটি ছোটো ওয়াল, ওই জায়গায় বসেছিলেন। বাসায় যাওয়ার প্রিপারেশন নিয়ে একবারেই যাচ্ছেন ওই টিউবওয়েলের পাড় দিয়েই। টিউবওয়েলটা মানে যিনি চাপছিল, যে কোনো একজন চাপছিল, এই শব্দটাই উনি পাচ্ছিলেন। তো টিউবওয়েল কেউ চাপছে, কাছাকাছি মানে মোটামুটি কাছাকাছি যাওয়ার পর দেখতে পেলেন কেউ একজন টিউবওয়েল চাপছে। তো উনি ভয় পেলেন যে এত রাতে গ্রামের কে হবে, তো রাতটা কোনোভাবে পার করা যায় কিনা। এই জন্য তারা সবাই যে কোনোভাবে ধরে বেঁধে রাতটা পার করছে। বুঝতে পারছে বড় কোনো সমস্যা হয়েছে, না হলে এরকম যেহেতু আচরণ কাউকে চিনতে পারতেছে না। তো সকালেই পরিবারের লোকজন একটা কবিরাজের সন্ধান করে এবং কবিরাজ ডেকে আনে। আমার এই হোস্টেল লাইফের একজন রুমমেট প্লাস বড় ভাই, মানে আমি যখন পড়াশোনা করি তখন ওনার পড়াশোনা শেষের দিকে প্রায়, এইরকম একটা বড় ভাইকে নিয়ে ঘটনা উনি আমাকে বলছে আর কি, ওনার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা উনি আমার সাথে শেয়ার করছিল মেবি 2019 সালের দিকে। তো যাই হোক, উনি এই জায়গায় আমার সাথে রুমমেট ছিলেন ঢাকাতে। তো উনিও একবার কোনো এক ছুটিতে বাসায় গেছেন। আর উনি যখন ঢাকাতে থাকতেন তখন উনি আর কি প্রচুর সাহসী একজন মানুষ। উনি যখন অনার্স বা মাস্টার্সে পড়াশোনা করেন তখন থেকেই ফ্রিল্যান্সিং করতেন। তো রাতে খুব একটা ঘুমাইতেন না, বাহিরে আড্ডা দিতেন। শহরে আমি দেখতাম, আমি ঘুমাইতাম কিন্তু অনেক রাতে 2টা-3টার পরে রুমে আসতো, এমন আর কি। 2টা-3টার পরে রুমে আসতো, তখন আমি ফজরের সময় উঠতাম, তখন উনি ঘুমাইতে যাইতেন, এমন বিষয়টা ছিল। তো উনি একদিন ছুটিতে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর সেম অভ্যাস, ঘুমায় না, যেহেতু ঘুমানোর অভ্যাস নাই। তো উনি রাতে বাহিরে আড্ডা দিতেন, কিছু বন্ধু বান্ধব ছিল, ওই যে বলছিলাম ফ্রিল্যান্সিংয়ে টাকা ইনকাম করে, বন্ধুদেরকেও মাঝে মাঝে কিছু কাজ টাজ দেয়। রাতে বন্ধুরা ওনার সাথে অনেকক্ষণ করে থাকে। তো ঘটনাটা হলো ওই প্রাইমারি স্কুল যে ছিল গ্রামের, ওই প্রাইমারি স্কুলেই আড্ডা দিত তার বন্ধু বান্ধব সহ। তারা মোটামুটি 10টা-11টা পর্যন্ত আড্ডা দিত। তো ওই জায়গায় আড্ডা দিতেছে, তো ওই জায়গায় সবাই জানতো যে ওই যে ভাই, ওই ভাইয়ের প্রচুর সাহস, মানে প্রচুর সাহসী লোক। গ্রামে যেখানে রাতে কেউ বাহিরে যাওয়ার সাহস পায় না, উনি রাত 2টা-3টা পর্যন্ত গ্রামে অ্যাভেলেবল বাইরে চলাফেরা করে। তো এভাবেই তিনি আড্ডা দিতেছেন। একদিন সন্ধ্যার পরে 10টা-11টার মধ্যে, যেহেতু আর সব বন্ধুরা আইসা পরে, এত রাত পর্যন্ত থাকে। আর বন্ধুরা বললো, কিরে তোর এত সাহস কেমনে, তুই রাতে একা একা থাকস, ভয় পাস না? কোন আমি ভয় পাই না। তো এভাবেই আর বন্ধুরা একদিন বললো, তাহলে যে ভয় যেহেতু পাস না, তাহলে আমাদের যে গ্রামের লোকালয়ের বাইরে একটা আছে মন্দির প্লাস শ্মশান ঘাট, তো ওই জায়গায় একদিন যায় 1 ঘন্টা সময় কাটায় আসতে পারবি? বলে, কেন পারবো না, এটা তো সহজ কাজ, আমার জন্য খুবই সহজ। তো বললো, আচ্ছা তাহলে আজই যা। হ্যাঁ যাইতে পারি, কিন্তু কি দিবি, এরকম আর কোনোর মধ্যে একটা বাজি, এরকম কিছু একটা হলো বন্ধু বান্ধবদের মধ্যে। তো উনি রাজি হলেন যে ঠিক আছে চল, আমি যাবো, এই সাহস আমার আছে। যাই হোক, তো সিদ্ধান্ত হলো যে যাওয়ার পর যে কোনো একটা ভূতের কোনো কিছু একটা না ডাউনলোড করে দেবে, ওই জায়গায় বসে বসে শুনতে হবে। তো যেই কথা সেই কাজ, উনি যাওয়ার জন্য প্রস্তুত হলেন এবং তার বন্ধুরা বললেন যে যা তুই, আমরা যে কোনোভাবে তোর খবর নিব, তুই যাস কি যাস না। যাই হোক, 10টা-11টা বাজলো, আর বন্ধুরা সব চলে গেলো, মানে বাসায় চলে গেলো। উনি ওই জায়গায় থাকলেন, তাইকা ফোন চালাইতেছেন বা যে কোনোভাবে সময় কাটাইতেছেন আর কি। তো রাত 1টা বাজার পর উনি ভাবলেন যাই, ওদের সাথে যেহেতু চ্যালেঞ্জ করছি যাই, আমার সমস্যা নেই। তো উনি আস্তে আস্তে রওনা দিলেন। আর রাতে ওই গ্রামের রাস্তাটা ভয়ঙ্কর, এটা আমরা সবাই জানি। তো উনি ভয় পান না, আগেই বলছি। উনি আস্তে আস্তে যাইতেছেন, একদম লোকালয়ের বাহিরে আস্তে আস্তে ঢুকলেন। ঢুকে মন্দিরে গিয়ে শ্মশান ঘাটের পাশেই ওয়াল করা ছিল, মোটামুটি ছোটো ওয়াল, ওই জায়গায় বসেছিলেন। ওই জায়গায় বসে সময় কাটিয়ে কোনো সমস্যা হয় নাই। বললেন যে আমি কোনো ভয়ও পাই নাই, এভাবেই চলে আসছি। মানে বলতে চাচ্ছি উনি এই লেভেলে সাহসী লোক। উনি ভয় পান না সাধারণত, এমনি অনেক কিছু দেখছে বাহিরে। যাই হোক, ঘটনায় ফিরি। ঘটনাটা হলো ওই প্রাইমারি স্কুল যেখানে আড্ডা দিতেন, ওই ঘরটাকে কেন্দ্র করেই। তো একদিন ওই সেমভাবে আড্ডা দিতেছে বন্ধুদের সাথে। আড্ডা দেওয়ার পরে 10টা-11টার মধ্যেই সবাই চলে গেছে। তো উনি বসেই আছেন। উনি ভাবলেন সমস্যা নেই, তা উনি যাই 2টা-3টা-4টার দিক দিয়েও যায় সাধারণত। তো যাই হোক, বন্ধুরা যাওয়ার পর উনি বসে থাকতে থাকতে ওই দিন আবার ছিল বর্ষাকাল ছিল তখন, সম্ভবত বর্ষাকাল। রাত 1টা বা 2টার পরে দিনের অবস্থা খুব একটা ভালো ছিল না। বিদ্যুৎ চমকাচ্ছিল, প্লাস প্রচুর বাতাস বইতেছিল। গ্রামের সাইডে ছিল বাঁশগুলো একবার এদিকে দুলতেছে, আরেকবার ওদিকে দুলতেছে, এভাবে চলছিল। তো উনি ভাবলেন বাসায় চলে যাওয়া উচিত।
তো মানে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিল, এমন সময় ওনাকে একটু প্রস্রাবের একটু চাপ দেয়। ভাবেন এই দিন যেহেতু খারাপ, আবার স্কুলের সামনে বলছিলাম যে পুরোনো দিনের প্রাইমারি স্কুল, সামনে বড় বড় আম গাছ টাম গাছ ছিল, আর সাথেই ছিল একটা বট গাছ, অনেক আগের বট গাছ। তো উনি ওটার নিচে যায় প্রস্রাব করে আবার চলে আসেন। এই জায়গায় আসার পরে ভাবতেছেন বাসায় চলে যাবেন, যেহেতু দিনের অবস্থা খুব একটা ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়ঙ্কর একটা পরিবেশ আর কি। তো উনি ভাবলেন যাই, চলে যাই। এমন সময় একদম প্রাইমারি স্কুলটা যে ছিল ওটার সামনে, একটু বেশি সামনে, একদম শুরুতে একটা টিউবওয়েল ছিল। মানে স্কুলের ছাত্ররা পানি টানি খাইত, গ্রামের লোকেরাও পানি নিত, এরকম একটা টিউবওয়েল ছিল। হঠাৎ শুনতে পাইলেন যে টিউবওয়েল কে জানি চাপছে। উনি একটু মানে চমকে গেলেন, এত রাতে গ্রামের কারোর তো এই জায়গায় আসার কথা না পানি নেওয়ার মতো, এমন চমকে গেলেন। খুব একটা ভয় পাই নাই তো তো ভাবলেন কি করি, এত রাতে তো কারো এই জায়গায় আসার কথা না। যাক, উনি সাহস করে ভাবলেন বাসায় যেহেতু যাবোই, গিয়ে দেখি ওই টিউবওয়েল পারে যাই, যাওয়ার সময় দেখি যদি গ্রামের কেউ কোনো বিপদেও পড়তে পারে, যা একটু সাহায্য করলাম। তো উনি বাসায় যাওয়ার প্রিপারেশন নিয়ে একবারেই যাচ্ছেন ওই টিউবওয়েলের পার দিয়েই। টিউবওয়েলটা মানে যিনি চাপছিল, যে কোনো একজন চাপছিল, এই শব্দটাই উনি পাচ্ছিলেন। তো টিউবওয়েল কেউ চাপছে, কাছাকাছি মানে মোটামুটি কাছাকাছি যাওয়ার পর দেখতে পেলেন কেউ একজন টিউবওয়েল চাপছে। তো উনি ভয় পেলেন যে এত রাতে গ্রামের কে হবে, মানুষ হওয়ার কথা না। তাও উনি বলছিলাম যে উনি খুব সাহসী। তো উনি যে জিজ্ঞেস করবেন ভাবতেছিলেন যে কে বা। তো যিনি এই টিউবওয়েলটা চাপছিলেন তার দেখতে মানুষের মতো ছিল না, কারণ পুরো শরীর সাদা কাপড়ে ঢাকা ছিল। উনি দেখেই ভয় পেয়ে গেলেন, জিজ্ঞেস করবো কি না। মানে ভাবলেন এই জায়গায় যেহেতু সবসময় বসে থাকি, দেখি মানুষ, যাই দেখি, জিজ্ঞেস করি। উনি কাছাকাছি গেলেন, মোটামুটি যাই জিজ্ঞেস করলেন যে কে। এরপর উনি যেটা দেখলেন ওটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। উনি আমাকে যেটা বলছেন যে আমি হঠাৎ এইরকম পরিস্থিতিতে পড়বো আমি কখনো কল্পনাও করিনি। উনি হঠাৎ করে ঘুরে যায়, মুখের মানে উনি কেমন ছিলেন ওটা ভাষায় প্রকাশ করার মতন। উনি আমাকে যতটুকু বলছে, মানুষ তো ছিলই না, ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। তো উনি আর কিছু না ভেবে দৌড় শুরু করেন এক প্রকার। বাসার দূরত্ব বেশি ছিল না, এই সর্বোচ্চ 4-5 মিনিট হবে। তো উনি কিছু না ভেবেই দৌড় শুরু করেন, দৌড়ে কোনো রকম বাসায় যান। উনি বলেন এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি জীবনেও পড়িনি, ওই একদিনে আমি জীবনে প্রচুর পরিমাণে ভয় পাইছি। তো বাসায় যাওয়ার পরে ওনার আর কিছু মনে নেই। উনি নাকি বাসায় যাওয়ার পরে ওনার কিছু মনে নেই। ওই এরপরের ঘটনাটা ওর পরিবারের কাছ থেকে শোনা, যে উনি প্রচুর পরিমাণে ভয়, মানে উল্টাপাল্টা ব্যবহার হচ্ছে, পুরা চেঞ্জ হয়ে গেছে। পুরা চেঞ্জ মানে যায়া টিনের ঘর ছিল, প্রচুর শব্দ করতেছে, কীরকম ব্যবহার করতেছে যেটা উনি সচরাচর করেন না। এটা দেখে বাড়ির সবাই সজাগ হয়ে গেল, কি ব্যাপার কি, ও তো এমন করে না, কোনো সমস্যা হয়েছে কিনা। এমন সময় বাসার সবাই উঠে রুমে আসলো, দেখে কাউকে চিনতেছে না, ব্যাপার কি, ও কাউকে এরকম চিনতেছে না কিসের জন্য। তো বাসার সবাই বুঝতে পারলো যে কোনো একটা সমস্যা হয়তো বা হয়েছে। তো রাতটা কোনোভাবে পার করা যায় কিনা, এই জন্য তারা সবাই যে কোনোভাবে ধরে বেঁধে রাতটা পার করছে। বুঝতে পারছে বড় কোনো সমস্যা হয়েছে, না হলে এরকম যেহেতু আচরণ কাউকে চিনতে পারতেছে না। তো সকালেই পরিবারের লোকজন একটা কবিরাজের সন্ধান করে এবং কবিরাজ ডেকে আনার পর কবিরাজ দেখেই বুঝতে পারে যে খারাপ কিছু হয়েছে, বা বলতে গেলে জিনে আসর করছে আর কি। তো যে কোনোভাবে কবিরাজ দেখে বুঝতে পারে যে কোন জিনে আসর করছে, জিন হাজির করা লাগবে। তো কবিরাজ জিন হাজির করে। এই সময় কিন্তু যে ভাই বলতেছিলাম ওনার কোনো সেন্স নেই, মানে উনি কিছু মনে নাই আমি যখন বলতেছে। তো জিন হাজির করা হয়, হাজির করে বলা হয় যে কি তুই কিসের জন্য ধরছস রে, এরকম বলা হয়। তো বলে যে ও তো প্রায় আমার সাথেই, আমি ওই বট গাছটাই থাকি, ওই যে বলছিলাম যে প্রাইমারি স্কুলের সাথে একটা বট গাছ আছে, ওইখানেই থাকে। ও তো প্রায় এই জায়গায় আড্ডা দেয়, কিন্তু কোনো সমস্যা তো করি না। কিন্তু ওই দিন ওই আমার সাথে, ওই আমার যেখানে আমি থাকি আমার বাসার নিচে ওই প্রস্রাব করছে, প্লাস তখনই আমার ওই বিষয়টা আমি ভালোভাবে নেই, প্লাস আমাকে দেখে আমাকে দেখে চলে না যে ও আমাকে ডিস্টার্ব করছে, ও আমাকে ডাক দিছে, এই জন্য আমি কি ধরছে ওর, তো আমি ক্ষতি করে ছাড়বো। তখন কবিরাজ বলতেছে ও তো আর ইচ্ছা করে নাই, তো এরকম করতেছে কিছুর জন্য, এবার ছেড়ে দে, সামনে এমন হবে না। তো কবিরাজ মানতে চায় না, তারপরে কবিরাজ জিন মানতে চায় না। কবিরাজ এক প্রকার থ্রেড দিয়েই স্বীকার করে নেয় যে এবার ছেড়ে দে, নাহলে কিন্তু আমিও দেখে নেবো তোকে। যাই হোক, তারপরে ছেড়ে দেয় যে আর ওখানে যাবে না বা ওকে ডিস্টার্ব করবে না। তারপর জিন ছেড়ে দেয় এবং আমার যে বড় ভাই ছিল ওই সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরে আসে।
তারপর থেকে কোনো সব মনে ছিল। এই মাঝখানে যে ঘটনাগুলো ঘটছে, মানে ওই যে ওই অবয়বটা দেখে যে দৌড়ে চলে আসছিল, এরপরে কিছু মনে ছিল না। ওই সেন্স ফেরার পর থেকে সব ঠিকঠাক মনে আসছে। তো এরপরে অসুস্থ ছিল বেশ কয়েকদিন, আস্তে আস্তে ঠিক হয়েছে, আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছে। স্বাভাবিক জীবনে ফেরার পর উনি এরপরে আর খুব একটা রাত্রে বাহিরে যায় না, গেলেও কম বা সাবধান থাকে। কোনো কিছু অনেক কিছু দেখলে উনি চলে আসে, বিরক্ত করে না। জি ভাই, এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।